आपकी আদালতে ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং মিনিস্টার মনীষ তিওয়ারির বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি ত্রাণের নামে রাজনীতি করেন। মনীষজি, কিছুদিন আগে উত্তরাখণ্ডে যে ধ্বংসলীলা চলল, অনেক মানুষ, সম্ভবত 10,000 থেকে 12,000 মানুষের এতে মৃত্যু হয়, এবং বেশিরভাগ মানুষই চায় এরকম দুর্ঘটনা নিয়ে রাজনীতি না হোক। কিন্তু 22শে জুন আপনার বয়ান আমরা দেখেছি, উর্দু কাগজের সম্পাদকের সঙ্গে আপনি কথা বলছিলেন। আপনি নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে বলেছেন যে উনি ডিজাস্টার ট্যুরিজমের জন্য গিয়েছিলেন, এবং আপনি বলেছেন যে উনি নিজেকে র্যাম্বো ভাবেন। এই ধরনের সস্তা জনপ্রিয়তা থেকে দূরে থাকা উচিত। যিনি সাহায্য করতে গেছেন তাকে এমন কটাক্ষ? দেখুন রজতবাবু, যদি এটা আপনি একটি পরিপ্রেক্ষিতে দেখেন, 16ই জুনের এই প্রাকৃতিক দুর্যোগ উত্তরাখণ্ডের মানুষের ওপর এই বিপর্যয়ের নামে যে দিনের কথা আপনি বলছেন, সেটা একটি সানডে ছিল, এক রবিবার ছিল, এবং সেই দিন সকালে একটি খবরের কাগজে ছাপা হয় যে এক রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের রাজ্যের 15,000 মানুষকে 48 ঘন্টায় বের করে এনেছে। তার একদিন আগে যখন আমি ব্রিফিং করেছিলাম ত্রাণ কাজের বিষয়, তখন যে সংখ্যা আমি মানুষের সামনে রেখেছিলাম, সেই হিসেবে পুরো ভারতে যত এলিমেন্টস অফ ন্যাশনাল পাওয়ার ছিল, আর্মি, এয়ারফোর্স, আইটিবিপি, এনডিআরএফ আর অন্য রাজ্য সরকার, সব মিলিয়ে স্রেফ 10,000 মানুষকেই বের করতে পেরেছে। তো এটা খুবই একটা ফালতু কথা মনে হয়েছিল যে একজন ব্যক্তি যার ওই পদে থাকার জন্য অনেক দায়িত্বশীল হওয়া উচিত, তিনি এইভাবে এভাবে ক্রেডিট নেওয়ার চেষ্টা করবেন যে আমি একা 15,000 মানুষকে বের করে এনেছি। আর তার চেয়েও দুর্ভাগ্যজনক কথা হলো যে যখন প্রাকৃতিক দুর্যোগ আসে, তখন এটা দেখা হয় না যে গুজরাটি কে আর পাঞ্জাবি কে আর মাদ্রাসি কে আর মধ্যপ্রদেশ থেকে কে এসেছে। তো আপনি যদি সাহায্য করতে গিয়ে থাকেন, যদি এটা বলতেন যে আমি 15,000 ভারতীয়কে বের করেছি, তাহলে আমি কথাটা স্বীকার করে নিতাম, চলো ধরে নিতাম। যদি আপনি একটু বাড়িও বলে থাকেন, সেটুকু না হয় মেনেই নিতাম আমি। কিন্তু উনি আসলে কিন্তু রাজনাথ সিং বলেছেন, উনি নরেন্দ্র মোদীকে প্রশ্ন করেছেন, নরেন্দ্র মোদী বলেছেন যে আমি কখনো এমন কোনো বয়ান দিইনি, এমন কোনো ক্লেম করিনি। দেখুন, যদি উনি এরকম ক্লেম না করেন, তাহলে যেখানে খবরটা ছাপা হয়েছিল, একটা খুবই বড় কাগজেই খবরটা ছাপা হয়েছিল, তো সেটার খণ্ডন তো না ভারতীয় জনতা পার্টি না গুজরাট সরকারের তরফ থেকে করা হয়েছে। এখন যদি উনি বলেন উনি এমন কোনো ক্লেম করেননি, আর ওই 15,000 মানুষকে না বের করে আনেন 90টা ইনোভা দিয়ে, এরপর ওই কাগজেই 3-4 দিন পরে ছেপেছিল যে যদি ওই 90টা ইনোভা 24 ঘন্টা চলে আর এতদিন চলে, তাহলেও এতজন মানুষকে বের করে আনা হয়। মানে যদি সেটা এই এর সাথে ম্যাথমেটিক্সটা আমি শুনেছি আপনারই বানানো। দেখুন, একটা ব্যাপার এই দেশের খুব ভালো, আর সেটা এই দেশের যে মিডিয়া, তারা তথ্য ও সম্প্রচার মন্ত্রীর কথাও শোনে না। যেটা আমরা পরম্পরাগতভাবে গত 60 বছর ধরে মেনেছি, এবং সেই পরম্পরার মান্য করা উচিত। যদি কোনো দেশে সত্যিকারের প্রকৃতপক্ষে ফ্রি মিডিয়া থাকে, তো সেটা ভারতে। আপনি বলছেন বিজেপি নেতা সস্তা জনপ্রিয়তার জন্য কাজ করছে। দেখুন, একটা ফটো আছে আমার কাছে, যেখানে ত্রাণের জন্য যে প্যাকেট পাঠানো হয়েছে এই দুর্যোগে, তার ওপরে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর ফটো। এটা কি রাজনীতি নয়? যদি কোনো ব্যক্তি এই উৎসাহ দেখায় যে তিনি পার্টির অধ্যক্ষ বা পার্টির উপাধ্যক্ষ, আর তাদের ফটো ওর উপরে লাগিয়ে দেয়, তো আমার মনে হয় না যে এটা কোনো রাজনীতি করা হলো বা ক্রেডিট নেবার কোনো চেষ্টা করা হলো। এটা একটা পার্টি। নরেন্দ্র মোদীর নাম নিয়ে কোনো কিছু করলে সেটা ক্রেডিট নেওয়ার চেষ্টা করা হয়, সোনিয়া গান্ধী রাহুল গান্ধীর নাম নিয়ে কিছু করলে সেটাও তো ক্রেডিট নেওয়ার চেষ্টা। রজতবাবু, এটা তো গুজরাটের মুখ্যমন্ত্রীর নাম নিয়ে অন্য কেউ করেনি, এটা তো উনি নিজেই করেছেন।
যদি সেই কিন্তু সময় যদি যদি জানবেন সেই কিভাবে সময় কে আমার নাম না, নিয়ে না কি করছে? যদি হ্যাঁ, হ্যাঁ, আপনি পাবলিক রিলেশনস এজেন্সি ভাড়া করেন হুম। এবং ওই পাবলিক রিলেশনস এজেন্সি আপনার বিহাফে কিছু করে, তাহলে তার দায়িত্ব কি আপনার নিজের নয়? যতদূর মানে যদি এই বিষয়টা নিয়ে বলেন আপনি, তো আমি আপনার কথা একদম স্বীকার করে নিচ্ছি। যখন আমাদের কার্যকর্তা এবং বিশেষ করে যে স্থানীয় কার্যকর্তা ত্রাণ সামগ্রী মোবিলাইজ করে, ওগুলো পাঠায়, তখন অবশ্যই যদি তার মনে একটা মানে সম্মানের ভাব থেকে, বলতে পারেন রীতিমতো একটা ভালোবাসার ভাব থেকে নিজের অধ্যক্ষের ছবি বা নিজের উপাধ্যক্ষের ছবি অবশ্যই লাগিয়ে দিতে পারে। আর এটা এমন কোনো রাজনীতি বা কোনো সস্তা জনপ্রিয়তার কাজ নয়। এটা তো তার নিজস্ব ভাবনা। চলুন আমি আপনার কথা মেনে নিচ্ছি। ১লা জুলাই আপনার বয়ান ছিল। আপনি বলেছিলেন যে সংসদের কক্ষের বিপক্ষ নেতাদের কি দুর্যোগ কবলিত এলাকায় দেখা গিয়েছিল? এখন এ তো হেড পড়লেও আমি, টেল পড়লেও আমি। নরেন্দ্র মোদী গেলে আপনার আপত্তি, সুষমা স্বরাজ, অরুণ জেটলি না গেলেও আপনার আপত্তি? আমার গুজরাটের মুখ্যমন্ত্রীর উত্তরাখণ্ডে যাওয়া নিয়ে কোনো আপত্তি ছিল না। যেভাবে উনি ক্লেম করেছেন সেটার উপর না, আপত্তি অনেকেরই ছিল। বয়ান আছে আমার কাছে, কংগ্রেস নেতাদের, সেটা ঠিক তাদের আছে। আপত্তি না ছিল দেখুন, যে দেখুন তারা একটা ওখানে। কথা বলি। আর বাকিদের বয়ান সম্পর্কে যা কিছু আপনি ওদের মানে মানে সেই সম্বন্ধে মানে স্পষ্ট করে বা আদালতে ডেকে মানে প্রশ্ন করতেই পারেন আপনি। যতদূর আমাদের ব্যাপারে আমাদের মানে বাকি মুখ্যমন্ত্রীরাও গেছে। আফটার অল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী গেছে, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী গেছে, আপনার অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও গেছেন। আমরা আর কারো যাওয়ার বিষয়ে কোনো টিকা টিপ্পনী করিনি, কোনো আপত্তি জানাইনি। কিন্তু যদি কেউ কোনো ব্যক্তি মানে ভুল ক্লেম করে, সেটা তো আমরা না, না, অবশ্যই যেমন মানে আপনি আমরা সুষমাজি আর দেখুন সুষমাজি এবং অরুণজির যতদূর সম্পর্ক, অবশ্যই যখন এরকম কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়, আ সেখানে যদি নেতা প্রতিপক্ষের যায় ওদের সান্ত্বনা দেওয়ার জন্য, তো সেটা তো একটা খুব ভালো কথা। খুব আর ভালো সেটা কথা, আর কিন্তু এটা কিন্তু পরম্পরা। না, দেখুন, না দেখুন দেখুন এই মনীষজি, যদি আপনি দেখেন শ্রীমতী সোনিয়া গান্ধীজি যখন বিরোধী নেত্রী ছিলেন, তখন সে বিপর্যয় হোক অথবা কোনো জায়গায় কোনো মানে সন্ত্রাসবাদী হামলা হোক বা প্রাকৃতিক দুর্যোগ হোক, সব জায়গায় পৌঁছে যেতেন। তাতে অবশ্যই যে লোকেরা মানে আহত হতো, তাদের চোখের জল মুছতে মানে তাদের একটু সহানুভূতি দিতে, যদি কোথাও সরকারের পক্ষ থেকে কোথাও কোনো খামতি থাকে ত্রাণ পৌঁছানো, সেটা ঠিক আপনার করতে কথা আমি মেনে সেটা নিচ্ছি যে ওনাদের যাওয়া উচিত ছিল, কিন্তু ওদের আটকেছে কে? ভারত সরকারের হোম মিনিস্টার, গৃহমন্ত্রী সিন্ধে সাহেবের বয়ান আছে আমার কাছে। উনি বলেছেন যে ভিআইপি কেউ গেলে সেখানে সব পুলিশরা ভিআইপিদের ব্যবস্থা করতে বিজি হয়ে যায়। সেই জন্য আমি অনুরোধ করছি, আমি নিজেও ওখানে যেতে পারিনি, আর আমি আপনাদেরও বারণ করে দিচ্ছি যে কেউ যেন না যায়। রজতবাবু, এটা তো সেই উনি যেতে দেন না, আর আপনি বলেন যে যদি না যায় তাহলে তো ধরবো। রজতজি, এটা তো হেড হলেও আমি, টেল হলেও আমি। হ্যাঁ, যে আমি ভাই, গৃহমন্ত্রী যে ডিসিপ্লিন থাকে সেটা প্রতিপক্ষের নেতাদের ওপরেও তো খাটে। কিন্তু গুজরাটের মুখ্যমন্ত্রী, যিনি ওদের নির্বাচন সমিতির অধ্যক্ষ বা ভারতীয় জনতা পার্টির অধ্যক্ষের উপর জারি হয় না। ওনার উপর তো কারো বাধাই জারি হয় না। না, সেই জন্যই তো আমি বলছি, হেড হলো আমার, টেল হলো আমার। যার যাওয়ার ছিল সে ঠিকই গেছে, আর যার না যাওয়ার ছিল সে বলছে আমি গৃহমন্ত্রীর জন্য যাইনি। আর আপনি তো যে গেছে তাকেও মেরেছেন, আর যে যায়নি তাকেও মেরেছেন। দেখুন, দেখুন যে গেছে তার এমন ধরনের বয়ান ছিল, বা আমাকে মাফ করে দেবেন, আমি একটু আনপার্লামেন্টারি ভাষা ব্যবহার করছি। যার ঢপ দেওয়ার অভ্যেস, সেটা সেটা নিয়ে আলোচনা করেছি। যতদূর যাওয়া নিয়ে প্রশ্ন, আমি কারো যাওয়া নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করিনি। আপনি ক্যাবিনেট মিটিং এর পরে ব্রিফ করেছিলেন, সাংবাদিকদের বলেছিলেন যে সবাইকে বের করে আনার কাজ পুরো হয়ে গেলে তখন সমীক্ষা করা হবে, কিসের অভাব ছিল, কোথায় ভুল ছিল, সামনে আসবে। অনেকদিন হয়ে গেল তো কিছুই জানা যায়নি, কি হলো? আপনার কথা একদম সত্যি। আ মনে হচ্ছে ১৯ অথবা ২০ জুনের কথা আপনি বলছেন, যখন এই প্রশ্ন উঠতে শুরু হয়েছিল, যে এই প্রাকৃতিক দুর্যোগ কেন হলো? যে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি আছে, তাদের অনেক সদস্য ওখানে দেরাদুনে ডিপ্লয়েড আছে। একবার সবাইকে ফিরে আসতে দিন। আপনি কোন সরকার অথরিটির অবশ্যই কথা এই বলছেন মনীষজি? এটা সেই অথরিটি, ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, যার কথা আপনি বলছেন। ১৫১ কোটি টাকা বছরের বাজেট। অক্টোবর ২০০৭-এ এটা তৈরি হয়, আর ২৩শে এপ্রিল ২০১৩ পর্যন্ত একবারও মিটিং পর্যন্ত হয়নি।
দেখুন কি যতদূর ডিজাস্টার ম্যানেজমেন্ট করবে? না দেখুন যতদূর ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির অধিকার, যারা তার ফুল টাইম মেম্বার্স, তার ফুল টাইম মেম্বার্সদের নিজেদের যে কর্তব্য সেটা ওরা করে, ঠিক আছে? আফটার অল যে ন্যাশনাল ডিজাস্টার ফোর্স আছে তাদের ক্রিয়েট করা হয়েছে। ওরা এনডিএম এর তার মানে অনুসারে ওদের নিচে কাজ করে আরকি, ওদের নিচে। তো এমন নয় যে মানে না, এনডিএম এনডিএম যারা আছে, একদম বেকার অথবা মানে দেখুন এনডিএম কোনো কাজই করেনি। যদি আপনি এটা না, মানে যদি আপনি আপনি এটা ফ্যাক্ট দেখতে চান তাহলে মনে হবে যে করেনি। ৩০টা রাজ্যের মধ্যে শুধু ৭টা রাজ্য এমন আছে যারা ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য কোনো কমিটি না, বানিয়েছে। তবে সেটা ওই রাজ্য সরকারের ভুল। বিকজ দেখুন একটা না, সংসদীয় এদের কাজ কাঠামোতে তো সেটাই মানে প্রশ্ন করা না। সংসদের যে কিন্তু কাঠামো, এদের নিজেদের পরিকাঠামো মধ্যেই তো দেখা সেটা হয় না। দেখুন একটা সংসদীয় কাঠামোয় আপনাকে যে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার যে কাজ, হ্যাঁ? যে কাজ সেটা আপনার আ আ আ কনস্টিটিউশন সংবিধান অনুযায়ী রাজ্য সরকারের দায়িত্ব সেটা, ঠিক আছে তো? সেগুলোর একটা কোঅর্ডিনেশন করার জন্য ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি বানানো হয়েছে। এখন যদি কোনো রাজ্য সরকার বলা সত্ত্বেও মানে চিঠি লেখা সত্ত্বেও, যাওয়া সত্ত্বেও এটাকে কর্তব্য না মনে করে যে নিজের প্রদেশে ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি বানাই, তাহলে সেই রাজ্য সরকারকেই প্রশ্ন করতে হবে। উত্তরাখণ্ড সরকারকে নিয়ে তো একটার পর একটা রিপোর্ট ছাপা হয়েছে। ওদেরকে ওয়ার্নিং দেওয়া হয়েছিল। ২ দিন আগে অবধি বলা হয়েছিল। আলাদা, আলাদা জায়গা থেকে ওয়ার্নিং পেয়েছিল, কিন্তু সরকার কিছুই দেখুন, করেনি। আপনারা যে কথাটা বলছেন তার জবাব আ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী দিয়েছেন। হ্যাঁ, আমার কাছে এই তথ্য ছিল যে আবহাওয়া খারাপ হবে। কিন্তু রজতবাবু, কখনো কোনো ব্যক্তি, বিশেষ করে পাহাড়ে এটা স্বাভাবিক মানে আবহাওয়া বদলাতে থাকে। মেঘ ঘনিয়ে আসে, বৃষ্টি হয়, আবার মেঘ কেটেও যায়। কখনো মানুষ এটা আশা করে না যে ক্লাউড বার্স্ট হয়ে যাবে আর এত বড় প্রাকৃতিক দুর্যোগ ঘটবে। এখন এতে যদি প্রদেশ সরকারের পক্ষ থেকে কোনো খামতি থেকে যায় বা ওখানে যে জেলা প্রশাসন আছে তারা ঠিক সময়ে কাজ না করে থাকে, সেসব কিছুর যে বিশ্লেষণ যেটা আমি আপনাকে বলেছি কেন্দ্র সরকারের পক্ষ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে অবশ্যই হবে আপনি এবং বলতে পারবেন সেই জনতাকে যে কবে নাগাদ জানতে পারা যাবে যে ভুল কার ছিল, কবে কোথায় হয়েছিল, যাতে ভবিষ্যতে না আপনি হয়? আপনি যে কথাটা মানে বলছেন সেটা আমি নিজের মনে রেখে, কারণ আমি আপকি আদালতে কোনো মিথ্যে প্রতিশ্রুতি দিতে চাই না। কিন্তু হ্যাঁ, আপনাকে এই কথাটা অবশ্যই দিচ্ছি। আপনার কথা আমি সরকার পর্যন্ত অবশ্যই পৌঁছে দেব এবং সোমবারের মধ্যে আপনাকে অবশ্যই বলে দেব এটা বিশ্লেষণ করে যে ইন্টারিম রিপোর্ট আছে সেটা কবের মধ্যে এসে যাবে, যাতে আপনি দর্শকদের জানাতে পারেন।